Can you hear me? Yes, good morning, নীলনয়ন। আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। সাউন্ড কি ক্লিয়ার? হেডফোনের সাউন্ডটা কি আসতেছে? ট্রাই চেষ্টা করে দেখি আমার স্পিকারটি অন করে। হ্যাঁ, হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার? হেডফোনের সাউন্ড আসতেছে? ট্রাই চেষ্টা করে দেখি। আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যদি সাউন্ড ক্লিয়ার থাকে, সাউন্ড যদি একদম স্পষ্ট থাকে। হ্যালো, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে, yes, I'm fine. Sound is clear. Yeah, I think sound is clear because I tested it in myself. Thank you. Okay, good morning, Nilayan. Gourango SD. Shashmi, good morning. Good morning, Gourango. Walaikum salam, Suraj Mia. And thank you, Arya Shetu and Nilayan. Ari sir, Fatima, I'm fine. How about you? Thank you, Kumar Saptoshi Roy, for your clarification, for your support. Yes, Sujan Mia. And Asif Khan. Washroom. Okay, of course, you can come. I'm waiting for you. Yes, good morning, Saptoshi. I'm fine. How about you? And Yalid Al Fajr wrote, yes, sir. Yes, thank you for your cooperation. And how is your day going on? And today is Trust Day, and tomorrow is Friday, and tomorrow is our weekend, our holiday, right? So how are your days going on? How is you feeling? Okay, let me know, comment here. How is everything going on? And I can see Ishrat is here. Yes, good morning, Ishrat. So when do you wake up at home, like in the morning? Let me know. I told you before that normally right now in this month of Ramadan, I wake up at 8:20 a.m. So what about you? You can comment here and you can let me know. Okay. So let me show you feeling bored. Why are you feeling bored? Okay, আমি স্ক্রিনটি জুম করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ও এত আগে স্যার 11টায় আমি ওকে before at I should do 5 minutes before at night. Okay, I may understand because for someone it's difficult to wake up at 9 a.m. because in this month of Ramadan it's still morning for some guys, and you don't have to go to college and you have to wake up early. And thank you for joining here. Walaikum salam, Shokti Sarkar. Can you see the screen? স্ক্রিনটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানিয়ে দাও। ইয়েস লিখে কমেন্ট করো যদি স্ক্রিনটি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও। তো ইয়েস কমেন্ট করো। Please comment here yes if you can see the screen clearly, and if all the words and sentences are clear, then let me know that everything is going well. Okay, thank you for your comment.
সো আমরা যেটা করি, আমরা একটু জেনে নিই আজকে আমরা কি কি জিনিস জানবো আজকে। ওয়ালাইকুম সালাম। আজকের আমাদের সেশনটি খুব ইনফরমেটিভ হবে। আমি আগেই বলেছিলাম যে তোমরা যারা ইউনিভার্সিটি, ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, তো তোমরা ওখানে স্বপ্নটি আসলে দেখতে গেলে স্বপ্ন সম্পর্কে জানতে হবে যে ইউনিভার্সিটিতে কী ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা আমি এটা পরে বলবো। আচ্ছা আমি ফার্স্ট টাইম বলে নেই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে সাপোজ যে তোমার এখানে দেখতে পাচ্ছ মার্ক ডিস্ট্রিবিউশন অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, অ্যাকর্ডিং টু 2019-20 সেশনস ইনস্ট্রাকশন। এই যে ঢাকা ইউনিভার্সিটি যে রয়েছে, এতে দেখা যায় যে কয়েকটি ইউনিট থাকে, যারা সায়েন্সে পড়ে তাদের জন্য, যারা কমার্স পড়ে, যারা আর্টসে পড়ে, প্রত্যেকে ইউনিটের জন্য আলাদা আলাদা প্যাটার্ন। তো এবং এইখানে তোমাদের কিছু মার্কের সিস্টেম রয়েছে। তোমাদের এসএসসি এইচএসসি যেই জিপিএ আছে, জিপিএর উপরে 80 মার্ক রয়েছে, তেমনি এমসিকিউ পরীক্ষা হয় 75 মার্কে, রিটেন হয় 45 মার্কে, টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। তো এটার কিছু প্রসেস রয়েছে। সাপোজ এই ইউনিট সায়েন্স ফ্যাকাল্টি, এখানে কোন কোন সাবজেক্ট আসবে, কোন কোন সাবজেক্টে তোমার এইচএসসিতে কত পেতে হবে ইন ডিটেলস। তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই যে ঢাকা ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টি, মানে যারা তোমরা হিউম্যানিটিসে পড়ো বা মানবিকে পড়ো, তাদের জন্য আসলে কোন কোন সাবজেক্ট পরীক্ষায় আসবে এবং কত মার্কস আসবে, রিটেনে কত আসবে, এবং এই যে সিলেবাসটি কোথা থেকে আসবে, মানে কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসে, তোমাদের বইয়ের কোন পার্ট থেকে আসে। আই ক্যান জয়েন তাসনিম নিহাল ইজ হেয়ার। ওকে, তাসনিম নিহাল মানবিক সেকশনের শিক্ষার্থী। আমি আশা করি তোমার জন্য খুব হেল্পফুল হবে, বিকজ যারা আর্টসে রয়েছে তাদের জন্য এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ওরা কোথা থেকে কোন কোন টপিকস থেকে কোয়েশ্চেনগুলো আসে, কি কি করতে হয়, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। ঠিক তেমনি সি ফ্যাকাল্টি, সি ইউনিট ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি, যারা বিজনেসের স্টুডেন্ট কমার্সের, তাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয় এবং রিটেনে অনেক ভেরিয়েশন আসে, দেখতে পাচ্ছ অনুবাদ আসে, অনেক কিছুই আসে। সো এই সমস্ত বিষয় সম্পর্কে আগে থেকেই নলেজ রাখতে হবে। আর এই সমস্ত বিষয়ের যে নলেজটি বিস্তারিত আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব, তোমাদের সাথে শেয়ার করব। এটা আমরা শেয়ার করব সবার লাস্টে। তোমার সাথে থাকো, তাহলে তোমরা জানতে পারবে আসলে তোমাদের কি করা প্রয়োজন। আসলে ভার্সিটিতে চান্স পেতে গেলে তোমাদের আগে থেকেই এগুলো জানতে হবে, এছাড়া তোমরা হয়তোবা স্বপ্নই দেখে যেতে পারবে। হ্যাঁ, অবশ্যই কুমার সপ্তর্ষি, কারণ এই ইনফরমেশনগুলো যারা কলেজ লেভেলের স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো তোমাদের সবারই জানা লাগবে, এগুলো জানতেই হবে। কারণ এখানে দেখো ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স, কমার্স, আর্টস সবার সম্পর্কেই ডিটেলস ইনফরমেশন রয়েছে, এবং তোমাদের এসএসসি এইচএসসি স্কোর এখানে 80 রয়েছে, যেটা কিনা ভর্তি মার্কসের সাথে যোগ করা হবে। এই জন্য তোমাদের এইচএসসিতে কত মার্কস পেতে হবে, কি কি করা লাগবে, এখন থেকেই তোমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, জানতে হবে। হ্যাঁ, আমি এগুলো সবার লাস্টে জানিয়ে দিব। তো এর আগে আমরা আজকে কী কী করব, আমরা আজকে তোমরা জানো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়তেছিলাম। সো আমরা এটার ইফ কন্ডিশনালের যেই সেকেন্ড এবং থার্ড কন্ডিশন ওটি করব। ওটি করে আমরা এই তো কন্ডিশনালের উপরে ঢাকা ভার্সিটিতে বিগত সালে বা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে যেই রকম প্রশ্নগুলো এসেছিল, এখানে 5টি প্রশ্ন সেট করা রয়েছে, এগুলো করেই আমরা চলে যাব। খুব আজকে আমরা বেশি সময় পড়ব না, আমরা আজকে চেষ্টা করব 15 থেকে 20 মিনিট পরে ওই অ্যাডমিশন টেস্টের অ্যানালাইসিস করার জন্য, আসলে ওখানে কি আসে, কি করতে হবে। আমি আশা করি ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি বেশি হেল্পফুল হবে, তোমরা সঠিক মানে আসলে অনেক কিছু আজকে জানতে পারবে। ওয়ালাইকুম সালাম, রাশিদুল ফেরদৌস। সো সাথে থাকো, আর আমরা লাস্টে এটা জানবো সবাই একসাথে। ওকে, সো আমরা আমাদের সেশনটি শুরু করি। আমরা 10 থেকে 15 মিনিট একটু পড়ে নিই, তারপর আমরা ওগুলো চলে যাব। আমরা ফার্স্টে পড়েছিলাম যে কমপ্লিটিং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসে 6 নম্বরে। এতে 1 নম্বর নিয়ম ছিল কম্পাউন্ড, যাকে যৌগিক বাক্য বলি। এখানে ভার্ব থাকবে 2টি সাবজেক্ট, 2টি ফাইনিট ভার্ব থাকবে। একে কমপ্লেক্স করলে জটিল বাক্য দো, অলদো, যদিও হয়। আর সিম্পলে ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, যাকে সরল বাক্য বলা হয়। হ্যাঁ, আই এম ফাইন জাকির হোসেন, হাউ আর ইউ। সো 2 নম্বর নিয়মে শিখেছিলাম, এটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম। কম্পাউন্ডে হয় অর অথবা আদারওয়াইজ, এটি মাঝামাঝিতে হয়। তারপর কমপ্লেক্সে হবে ইফ, নেগেটিভ জাতীয় কিছু হবে, অথবা আনলেস, এটা মানে হচ্ছে যদি না। আর সিম্পল করতে গেলে উইদাউট আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর কম্পাউন্ড পড়েছিলাম যদি মাঝামাঝিতে এন্ড থাকে, ওই ক্ষেত্রে ইফের সাথে ইফ অ্যাফার্মেটিভ হবে, এখানে নট যুক্ত হবে না। আর সিম্পল করার সময় তোমরা জাস্ট বাই এবং ভার্বের আইএনজি যুক্ত করবে। এই 3টি নিয়ম আমরা পড়েছিলাম। এখন এই 3টি নিয়মের আলোকে আমরা চলে যাব কমপ্লিটিং সেন্টেন্সে, একটু দেখে আসি।
এখানে আমরা পড়েছি এখানে বার্ড দিয়ে কি প্রশ্ন এসেছে, দো দিয়ে এসেছে, ড্যাশপার্ট দিয়ে এসেছে। দেখো এখানে প্রশ্ন, পাশে অ্যান্সার, এটা হচ্ছে প্যাটার্ন 1। তেমনি প্যাটার্ন 2তে এই পাশে থাকবে অ্যান্সার, এই পাশে প্রশ্ন। তোমাদের বের করতে হবে গেস করে প্রশ্ন পড়ে এখানে কি হতে পারে। আর প্যাটার্ন 3তে এখানে কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন, মাঝখানে অ্যান্সার দিতে হবে গেস করে যে কি সঠিক হতে পারে। তারপর আমরা করেছিলাম যে ইফ কন্ডিশনালের, ইফ দিয়ে, যেটা কিন্তু ফার্স্ট কন্ডিশন অথবা জিরো কন্ডিশন বলা হয়, একটাকে জিরো একটা ফার্স্ট। ইফ নেগেটিভ আনলেস দিয়ে করেছি, তেমনি ইফ অ্যাফার্মেটিভ দিয়ে করেছিলাম, এগুলো ফার্স্ট কন্ডিশনাল। আজকে আমরা চলে যাব ইফ সেকেন্ড কন্ডিশনালের। ইফটি কিন্তু জটিল বাক্য, হ্যাঁ। আর এই যে কন্ডিশনাল যে আমরা পড়তেছি এগুলো কিন্তু কানেক্টরে আসে, কানেক্টরে যখন শর্ত বোঝায় তখন ইফ আনলেস বসে। আমি তোমাদের মানে একটা কম্পারেটিভ একটা অ্যানালিসিস করিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আসলে কোথায় কোথায় কোনটি আসে। এগুলো আসলে সব গ্রামার একই জিনিস, জাস্ট ভিন্ন রূপে ভিন্ন অ্যাঙ্গেলে আসে, এটাই আর কিছু। যেমন আজকে তুমি লাল শার্ট পরলে, কালকে কালো শার্ট পরলে, কালকে হোয়াইট শার্ট পরলে, তুমি একই ব্যক্তি বাট বিভিন্ন রূপে রূপে আসলে, হ্যাঁ। সো এই জিনিসগুলোই গ্রামারগুলো আসলে ঠিক তেমনি। এটি ইংরেজি একটি ভাষা, ভাষা বিভিন্ন রূপে রূপে তোমাদের সামনে আসে, কারণ এটি তো কোনো সাবজেক্ট নয় যে মুখস্থ করে পার পেয়ে গেলে, হ্যাঁ। এটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিফাইড হয়, বিচিত্র হয়, বিভিন্নভাবে তোমার সামনে আসে। সো আমাদের সেন্সটা ডেভেলপ করা প্রয়োজন। সো দেখো জটিল বাক্য যেটি হয় আমাদের সেকেন্ড কন্ডিশনালকে বলা হয়। এটি ইফের এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, মানে আমরা পাস্ট ইনডিফিনিট এখানে ভার্ব V2, যেটাকে আমরা তোমার সহজে চিনতে পারো ভার্ব V2, আর অন্য পাশে ফিউচারের ক্ষেত্রে যেটি হবে উড হবে, শুড হবে, মাইট হবে, এখানে V2 হবে। এখানে আমরা পড়েছি যখন ইফ ফার্স্ট কন্ডিশনাল হয় তখন এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অন্য পাশে কি হয় ফিউচার ইনডিফিনিটের ক্যান, উইল, শেল, মানে ফিউচারের এই V1 ফরম্যাট হয়। আর যখন এক পাশে তোমার এই পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট মানে অতীতে চলে যায়, তখন কিন্তু এই পাশে কি হয় ফিউচার উড, শুড, কুড, মাইট ইত্যাদি হয় V2। যেমন দেখতে পাচ্ছ এখানে যে প্রেজেন্ট ফর্ম ডু থেকে হয়েছে কি ডিড, তারপর পাস্ট পার্টিসিপল ডান, তারপর ডুইং। যদি ডু হয় তাহলে ক্যান, কুড, মে হবে, আর যদি ডিড হয় তাহলে কুড হবে, উড হবে, মাইট হবে, এই যে এগুলো, হ্যাঁ। তো দেখো একটা করে দেখাও যে ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, এখানে কি নিউ রয়েছে, নিউটি কি একটি V2 মানে পাস্ট ভার্বের পাস্ট ফর্ম। ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানাটি জানতাম, তোমরা কি বলতে পারবে অ্যান্সারটি কি হবে? তাহলে যদি বলতে পারো কমেন্টে একটি কমেন্ট করে জানিয়ে দাও। যদি আমি তার অ্যাড্রেস, তার ঠিকানা জানতাম, তাহলে কি হতে পারে এখানে? যদি তুমি তার ঠিকানাটি জানতে, হ্যাঁ, তার অ্যাড্রেস জানতে, আই উড হিজ অ্যাড্রেস, আই উড টেল ইউ অ্যাবাউট হিম। হ্যাঁ 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 ঠিক আছে। তবে ইসিটা দুই পাশে উড হয়নি, এটা তো প্রশ্ন, তাই না? এখানে শুধু অ্যান্সারটি তোমরা লিখতে হবে। এখানে কি হবে অ্যান্সারটি দেখো, যদি আমি তার অ্যাড্রেস জানতাম, এখানে সুন্দর করে লেখা আই উড মিট হিম, হ্যাঁ, আমি তার সাথে দেখা করতাম, রাইট। এখানে কি হয়েছে উড হয়েছে, যেহেতু এখানে নিউ রয়েছে, এই তো কুমার সপ্তর্ষি সঠিক অ্যান্সার। আমি তার অ্যাড্রেস জানলে আমি তার সাথে দেখা করতাম, এখানে নিউ রয়েছে এই জন্য উড রয়েছে। এখানে নো থাকলে হতো কি উইল, ঠিক আছে। সো পরেরটি দেখো, এটি কি সেকেন্ড, এটি আমরা করলাম সেকেন্ড কন্ডিশনাল, এখানে পাস্টের ভার্ব রয়েছে। পরেরটি দেখো, সবসময় যে ভার্বের নিউ থাকবে ব্যাপারটি এমন নয়। এখানে কি রয়েছে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম। এখানে মনে রাখবে ইফ যেহেতু সব কাল্পনিক অর্থে ব্যবহৃত হয়, এই জন্য এদেরকে সবসময় ওয়্যার হয়, এদের সাথে ওয়াজ হয় না। এই যে দেখো ইফ আই ওয়্যার ইউ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, বি এ হচ্ছে বেস ফর্ম, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ ওয়্যার হচ্ছে কি ফর্ম পাস্ট ফর্ম। এইখানে ওয়াজ হয় না, শুধুমাত্র কি হয়, শুধুমাত্র ওয়্যার সবসময় হয়, মানে এটি কি পাস্টে রয়েছে। তাহলে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে এখানে কি করা লাগবে ফিউচার উড, শুড, মাইট। তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো, যদি আমি যদি তুমি হতাম, একটি সহজ দেখো, আই উড হেল্প দ্য পোর, আমি কি করতাম, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এই যে করোনা সিচুয়েশন, হয়তো বা আমার অনেক টাকা পয়সা থাকলে আমি গরিবদের সহায়তা করতাম, আই উড হেল্প ইউ। তারপর দেখো ওয়্যার থাকতে পারে, আবার এখানে হ্যাড দিয়েও আসতে পারে। আমি ব্যতিক্রমগুলো একসাথে করেছি। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার কি থাকতো পাখির উইংস
উইংস থাকতো মানে ডানা থাকতো, পাখা থাকতো। এখানে কিন্তু হ্যাড একটি মাত্র ফাইনিট ভার্ব ব্যবহৃত হয়েছে এবং এটি কোন সেন্টেন্সে রয়েছে? পাস্ট। তোমরা বলতে পারো স্যার হ্যাড আবার কীভাবে পাস্ট হয়? দেখো একটু দেখিয়ে দিই আমি। এই যে হ্যাভ, এই যে প্রেজেন্টে কি রয়েছে? হ্যাভ এবং হ্যাজ হচ্ছে কি প্রেজেন্টে, রাইট? এদের পাস্ট ফর্ম কিন্তু হ্যাড, দেখতে পাচ্ছ এদের পাস্ট ফর্ম হ্যাড। আমি তোমাদের সুবিধার্থে একটি চার্ট দিয়ে দিয়েছি, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপলও কিন্তু হ্যাড, হ্যাঁ, এদের আইএনজি হয় হ্যাভিং। সো এই জন্যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার হ্যাঁ হয়েছে আই উড হেল্প দ্য পোর, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই, রাইট, সবগুলি হবে, নো প্রবলেম। কি দিবে? আই উড ফ্লাই টু মাই প্যারেন্টস, আমি আমার উড়ে উড়ে আমি আমার বাবা মার কাছে চলে দিতাম, অথবা আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যেটা ভালো লাগে সেটা তোমরা দিতে পারো। তারপর দেখো ওয়্যারটি শব্দটি আবার সবার প্রথমে থাকতে পারে, একটু একটু ব্যতিক্রম। যেমন ওয়্যার, এখানে কিন্তু ইফ কোথাও নেই, হ্যাঁ, এখানে কিন্তু কোথাও ইফ শব্দটি নেই, এখানে কিন্তু শুধুমাত্র ওয়্যার রয়েছে। ওয়্যার আই এ রিচ ম্যান, যদি আমি বড়লোক হতাম। তো এইভাবেও কিন্তু সেকেন্ড কন্ডিশনাল হতে পারে, একটু ডাইভার্সিফাইড মানে ডিফারেন্টগুলো নিয়ে এসেছে যাতে তোমরা জানতে পারো, শিখতে পারো, সবভাবেই তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো আই কুড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। সো আশা করি বিষয়টি সেকেন্ড কন্ডিশনাল ক্লিয়ার হয়েছে। এখন তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো করে ফেলো। এইচএসসি বিগত সালে এই নিয়মের আন্ডারে যেই সমস্ত বোর্ড কোয়েশ্চেন এসেছে তোমাদের আজকেও কালকে করতেই হবে। এখন তোমরা করে তোমাদের নিজেদেরকে জাজ করে নাও তোমাদের পড়াটুকু কতটুকু ইফেক্টিভ হলো। হ্যাঁ, ইফ আই হ্যাড মাচ মানি, দেখো এটা করো, যদি আমার অনেক টাকা পয়সা থাকতো, হ্যাঁ, ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, আই উড হেল্প দ্য পোর, আই কুড, হ্যাঁ, রাইট, ইস্যু সঠিক অ্যান্সার। হ্যাঁ, কুমার সপ্তর্ষি রয়, রাইট, সঠিক অ্যান্সার হয়েছে তোমাদের, ফাইন। এখানে আমার অনেক টাকা পয়সা থাকলে তুমি কি করতা? আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, রাইট? তারপর পরেরটা দেখো, দ্য ফিল্ম এন্ডেড ভেরি ফ্যান্টাস্টিক্যালি ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম। দেখো দ্য ফিল্ম এন্ডেড, শেষ হয়ে গেছে, ভেরি ফ্যান্টাস্টিক্যালি, খুব সুন্দরভাবে। ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম, তুমি যদি, এখানে কি রয়েছে? ইডি রয়েছে, এর মানে এটি কি? পাস্ট টেন্সে রয়েছে। ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম, তুমি যদি ফিল্মটি উপভোগ করে থাকো, দুটি এসেছিল, এটি তোমরা ট্রাই করে দেখো। এটি এইচএসসির প্রশ্ন, এইচএসসি বোর্ড প্রশ্ন। তুমি যদি ফিল্মটি এনজয় করে থাকো তাহলে কি হবে? দেখো এটা আমি বলে দিচ্ছি, আমাদের যেহেতু সময় স্বল্পতা আমরা অন্য কিছু আজকে পড়বো। ইউ কুড লার্ন, এখানে কুড দিতে হবে, যেহেতু এখানে পাস্ট রয়েছে, তারপর অন্য পাশে কি দিতে হবে? কুড দিতে হবে। হ্যাঁ, তোমার মনে রাখবে ইফের সাথে কখনো ফিউচারের কিছু বসবে না, ইফের সাথে শ্যাল, শুড, উড, উড বসবে না, বরং ইফের বিপরীত পাশ মানে আরেকটি যে সেন্টেন্স রয়েছে তার সাথেই সবসময় উড, কুড, শেল বসবে। তো ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম ইউ কুড লার্ন সামথিং ইম্পর্ট্যান্ট, তুমি অনেক ভালো কিছু হয়তোবা শিখতে পারতে। ইউ কুড লার্ন সামথিং ইম্পর্ট্যান্ট। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আমি দেখাবো। তোমাদের শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনাল এগুলোই আসে না, আরও কিছু জিনিস আসে। যেমন দেখো এই যে এই জিনিসগুলো, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের জানতেই হবে। দেখো উড, দ্যাট, উইশ, ফ্যান্সি, ওয়্যার, এই সমস্ত যদি সব ওয়ার্ড থাকে এরাও কিন্তু সেকেন্ড কন্ডিশনালের আওতায় পড়ে এবং এগুলো তোমাদের এইচএসসি এক্সামে বিগত 6 বার এসেছে। খুব ইম্পর্টেন্ট এগুলো। এগুলো হলে কি হবে? এগুলো হবে ওই যে V2 যেটা হবে ওয়্যার হবে, অথবা শুড, উড, মাইট ইত্যাদি এইগুলো হবে। যেমন দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার বাল্যকাল ছিল আনন্দে এবং হ্যাপিনেস। আই উইশ অথবা আই যদি ফ্যান্সি থাকে এটা সেকেন্ড কন্ডিশনালের আওতায় হবে। তাহলে কি হবে? আমি ইচ্ছা করি অথবা আই ফ্যান্সি, আমি কল্পনা করি, কি হবে? এটি তোমরা করে দেখাও এইচএসসির এক্সামেটি কোয়েশ্চেন। আই উইশ অথবা আই ফ্যান্সি, যেহেতু তোমার বাল্যকাল মানে শৈশব আর কি যাকে বলে শৈশব, বয়হুড তো বাল্যকাল, তাই না? চাইল্ডহুড হচ্ছে শৈশব, হ্যাঁ, একদম যখন চাইল্ড ছিলে, যেহেতু তোমার চাইল্ডহুড ছিল আনন্দের, তুমি ইচ্ছা করো, তুমি ফ্যান্সি মানে তুমি কল্পনা করো, কি কল্পনা করো?
স্বভাবতই কি হতে পারে তোমার বাল্যকাল নিয়ে কথা বলাতে? এগুলো কিন্তু সব এইচএসসির এক্সাম, তোমরা এইচএসসির স্ট্যান্ডার্ড এক্সাম করতেছো, এগুলোই বোর্ডে এসেছিল, এগুলোই তোমরা শিখবে এবং এই জাতীয় কোয়েশ্চেনই তোমাদের অ্যান্সার করতে হবে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। আই উইশ অথবা আই ফ্যান্সি, আমি ইচ্ছা পোষণ করি অথবা আমি কল্পনা করি কি হতে পারে এটি। আই উড বি এ চাইল্ড অ্যাগেন, রাইট। রাশেদুল, আই উড গো ব্যাক টু মাই চাইল্ড, হ্যাঁ রাইট। চোখের বালি সঠিক অ্যান্সার দুজনেরটি। এবং আই উড চাইল্ড অ্যাগেন, আরিয়ান সেতু, রাইট অ্যান্সার। এখানে একটি সহজ বলা রয়েছে, দেখো আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, এখানে আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন না, তোমাদের একটু ভুল হয়েছে, যখন উইশ ফ্যান্সি থাকবে, না না ভুল হয়নি, রাইট সঠিক হয়েছে, আমি একটু আমি ভুল বললাম, ওয়্যার হবে, উড শুড হবে। সো আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, আমি আবার চাইল্ড হয়ে যাই। তারপর দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে আবার আই উইশ রয়েছে, তো আই উইশ দিলে আমি স্কিপ করে চলে যাই, আমাদের আরও পড়া রয়েছে। আই উইশ কী হতে পারে, আমি উইশ ইচ্ছা পোষণ করি, কি হবে, আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা যাতে বলতে পারি, এটাই আমার ইচ্ছা। তারপর দেখো আবার উইশ দিয়ে রয়েছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ কী হবে, আই ওয়্যার এ বার্ড। এগুলো সব এইচএসসিতে এসেছিল, আমি ইচ্ছা পোষণ করি আমি যাতে বার্ড হই। এই যে ওয়্যার আই, এটা আমি আগেও দেখিয়েছি, ওয়্যার আই থাকতে পারে, ওয়্যার আই কী হবে, ওয়্যার আই এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি একটা বাচ্চা হতাম। তোমরা এটা করে দেখাও, 6 নম্বরটি কী হবে, উড দ্যাট, এটি করে দেখো, এটি এসেছে উড দ্যাট, উড দ্যাটটি করো তাহলেই হবে, উড দ্যাট, এটি কি হতে পারে, উড দ্যাট, এটার মানে বাংলা অর্থ হচ্ছে যদি আমি মানে এটা হতাম বা এই জাতীয় কিছু হতাম, বা আমি আমার ইচ্ছা আমার মনের আকাঙ্ক্ষা এমন কিছু হওয়া, এই জাতীয় কিছু বোঝায় উড দ্যাট দিয়ে। এটি একটু চেষ্টা করে দেখো, এগুলো সব এইচএসসির বোর্ড এক্সামের কোয়েশ্চেন্স, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এই সমস্ত প্রশ্ন এসেছিল। আমি জাস্ট যেহেতু এটি সেকেন্ড কন্ডিশনালের পরে আমি এগুলো অ্যানালিসিস করে করে এখানে নিয়ে এসেছি, যাতে স্টুডেন্টরা একটি নিয়ম শেখার পাশাপাশি যাতে জানতে পারে এইচএসসিতে কী প্যাটার্নের কোয়েশ্চেন এসেছিল এবং তার পড়াটা যাতে সম্পূর্ণ হয়, কমপ্লিট একটি পড়া স্টাডি করতে পারে। আই উইশ উড দ্যাট আই ওয়্যার এ বার্ড অ্যাগেইন, আই ওয়্যার এ ডক্টর, সুন্দর। হ্যাঁ, রিপন আই ওয়্যার এ বার্ড অ্যাগেইন, যে কোনোটি হবে, কোনো সমস্যা নেই। আই উইশ আই ওয়্যার হি ওয়্যার অ্যালাইভ টুডে, এখানে বলা রয়েছে আমি সে যদি বেঁচে থাকতো, একটি দিলেই হয়, নো প্রবলেম। এখন আমরা চলে যাব লাস্ট ওয়ান, থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, নিয়ম যেটি থার্ড কন্ডিশনাল, এইটি খেয়াল করো। এখন যদি পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট কোনটি, এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে এই জাতীয় যদি ওয়ার্ড থাকে। এখন পাস্ট পারফেক্ট হতে গেলে এর শর্ত কি, পাস্ট পারফেক্টের শর্ত রয়েছে, সবার প্রথমে একটি হ্যাড বসবে, হ্যাড বসবে, এবং এই যে দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্টের যে সিম্বল ডান, বিন, হ্যাড, অ্যাকসেপ্টেড, ইটেন, ইট থেকে হয়েছে অ্যাড থেকে হয়েছে ইটেন, ফার্স্টে হ্যাড বসবে, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল এই জাতীয় কিছু বসবে। হ্যাঁ, তারপর তোমরা বুঝতে পারবে এটি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। সো হ্যাড বসবে, আর যাকে আমরা সংক্ষেপে বলি V3, তোমাদের হয়তো অনেক ক্ষেত্রে সুবিধা হয় V3 বললে। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি এটি এক পাশে থাকে, অন্য পাশে ফিউচার পারফেক্ট বসবে। ফিউচার পারফেক্টে হওয়ার শর্ত কি, এখানে উড হ্যাভ হবে, শুড হ্যাভ হবে, অথবা মাইট হ্যাভ হবে। এইগুলো যে কোনো একটি হ্যাভ থাকবে, হ্যাভের পাশে উড, শুড, মাইট ইত্যাদি থাকবে, তারপর কি থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে এই জাতীয় ফরম্যাটগুলো বসবে। সো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সো একটি করে দেখাও, ইউ উড হ্যাভ সাকসিডেড, দেখো এখানে কি রয়েছে, উড হ্যাভ রয়েছে, উড হ্যাভের পাশাপাশি কি রয়েছে, এই যে উড হ্যাভ এবং সাকসিডেড, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তারপর ইফ রইল। তাহলে কি করতে হবে, এক পাশে যদি ফিউচার এটা থাকে, অন্য পাশে পাস্ট করতে হবে, এখানে হ্যাড আনতে হবে এবং ভার্বের পিপি আনতে হবে। সো ইউ উড হ্যাভ সাকসিডেড, তুমি সফল হতে, যদি তুমি কিন্তু সফল হওনি, বলতেছে যে তুমি আগে সফল হতে যদি তুমি এই কাজটি করতে।
তো কি কাজটি করলে তুমি সফল হতে, এটি লিখে জানিয়ে দাও। ইউ উড হ্যাভ সাকসিডেড ইফ, কি হতে পারে ওই ক্ষেত্রে? তুমি সফল হতে যদি কি হবে সেই ক্ষেত্রে? যদি তুমি কি করতে তাহলে তুমি সফল হতে? Yes, you would have studied regularly, fine, you had a good habit. না, you had a good habit তো হবে না, সপ্তশী আমি বলেছি হ্যাড থাকবে এবং হ্যাডের পরে এই যে তাসমিয়া শেরিন লিখেছে ওয়ার্ড। হ্যাঁ, তোমাকে অবশ্যই হ্যাড আনতে হবে। দেখো খেয়াল করো, এখানে তোমাকে ফার্স্টে কি করতে হবে, একটি হ্যাড আনতে হবে। হ্যাড এনে এই ভার্বের পিপি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাটটি তোমাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, রাইট, এই হ্যাড এনে ভার্বের পিপি করবে, আর এখানে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের পিপি যাকে বলে V3 এবং ভার্বের হ্যাড ভার্বের পিপি। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে, এখানে হ্যাড এনেছি প্রথম শর্ত কি, হ্যাড আনতে হবে। তারপর শর্ত কি, ভার্বের পিপি আনতে হবে। ভার্বের এই যে পিপি রয়েছে দেখো, দুইটি কাজ, হ্যাড ভার্বের পিপি আর এখানে উড হ্যাভ ভার্বের পিপি। তারপর দেখো এখানে সবসময় যে ইফ থাকবে ব্যাপারটি তা নয়, ইফ নাও থাকতে পারে। ইফ না থাকলে কি হবে, ওই ক্ষেত্রে সেন্টেন্সের প্রথমে হ্যাড দিয়ে শুরু হতে পারে। দেখো, হ্যাড আই সিন ইউ বিফোর, তোমরা খেয়াল করো আমি বলেছিলাম হ্যাড হবে এবং ভার্বের পিপি হবে। হ্যাঁ, তো এখানে হ্যাড রয়েছে এবং এখানে সিন রয়েছে। সিনটি কি, ভার্বের পিপি, সি থেকে হয় স থেকে হয় সিন। তো হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে আগে দেখতাম, তাহলে যেহেতু এখানে হ্যাড ভার্বের পিপি রয়েছে, অন্য পাশে কি হবে, ফিউচার পারফেক্ট হবে। এই ক্ষেত্রে উড, শুড, মাইট হ্যাভ প্লাস ভার্বের পিপি হবে। সো এখানে কি হবে, যদি আমি তোমাকে আগে দেখতাম তাহলে কি হতে পারে, এটি অ্যান্সার করে দেখাও। যদি আমি তোমাকে আগে দেখতাম তাহলে কি হবে? যদি আমি হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে আগে দেখতাম তাহলে কি হবে? এটি দুইভাবে আসতে পারে প্রশ্ন। আমি তোমাদের দুইটি ওয়েতেই আমি তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের সমস্যা না হয় এক্সাম হলে। হ্যাঁ, হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে, হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে, সাপোজ তুমি শরীফবাগে এসেছো। হ্যাঁ, আমি শরীফবাগে থাকি, তো আমি বললাম, তুমি বললে স্যার আমি তো কালকে শরীফবাগে এসেছি। আমি বললাম ও তুমি যদি শরীফবাগে আসতে, না আসলে আবার এখন তো করোনা সিচুয়েশন, এখন তো দেখা ওইভাবে যাবে না, ডিস্টেন্স মেনটেন করতে হয়, বুঝতেই পারতেছো এটা অনেক রেস্ট্রিকশন রয়েছে। আই উড হ্যাভ মেট ইউ, রাইট, এখানে আই উড হ্যাভ মেট ইউ, সুন্দর তোমরা অ্যান্সার করেছো। এখানে হতে পারে, এখানে হতে পারে আই উড হ্যাভ ইনভাইটেড ইউ, আই উড হ্যাভ কলড ইউ, আই উড হ্যাভ মেট ইউ। তোমাদের যেটা ভালো লাগে বা আরও যদি তোমরা পাও তোমরা দিতে পারো যেগুলো কারেক্ট। সো আশা করি বুঝতে পেরেছো। আর একটি দেখাই, ইফ ইউ হ্যাড ফলোডেড মাই অ্যাডভাইস, এখানে হ্যাড এবং ফলোডেড রয়েছে, রাইট, বিষয়টি দেখতে পাচ্ছ। এখানে ইফও রয়েছে, আবার হ্যাড ফলোড। দেখো তিনটি সেন্টেন্স কিন্তু তিনটি প্যাটার্নের। এখানে ইফটি রয়েছে মাঝামাঝিতে, এখানে ইফটি রয়েছে প্রথমে, এখানে ইফের সাথে এদিকে রয়েছে উড হ্যাভ, এখানে রয়েছে হ্যাড ফলোডেড। তাহলে এখানে কি হবে, কুড হ্যাভ হবে, কুড হ্যাভ পাস্ট হবে। আমি চেষ্টা করেছি যত রকম ডিফারেন্ট প্যাটার্ন রয়েছে, ডিফারেন্ট প্যাটার্নগুলো একটি একটি করে দেওয়ার জন্য। আশা করি তোমরা এগুলো যদি বারবার পড়ো, তোমাদের এর বাইরে মানে পরীক্ষা কেন, কলেজ বলো, তোমাদের এইচএসসি বলো, কোনো জায়গাতেই এর বাইরে নিয়ম দিতে পারবে না। কারণ গ্রামারেরও একটি আসলে ভাষারও কিছু লিমিট রয়েছে, একটি পর্যায়ে গেলে নিয়ম আর থাকে না, নিয়মেরও একটি শেষ রয়েছে। সো আমি তোমাদের চেষ্টা করেছি সব রকম প্যাটার্ন দেওয়ার জন্য, যাতে তোমরা এর মধ্যেই যাতে অবশ্যই তোমরা কমন পেয়ে যাও। হ্যাঁ, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, জব লাইফ থেকে ইউনিভার্সিটি, এর মধ্যেই এসে থাকে। হ্যাঁ, সো এইবার তোমরা যদি বুঝতে পারো, তোমরা এইচএসসি এক্সামগুলো করে দেখিয়ে দাও যে তোমরা বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ বোর্ডের এসেছে, তোমাদের এইচএসসি এক্সামে এটা এসেছিল। দেখো, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। সো আমি গতকাল কোথায় গিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম। এই দেখো এখানে হ্যাড দিয়ে ওরা শুরু করেছে। হ্যাঁ, হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, এখানে হ্যাড রইল এবং ভার্বের পাস্ট পিপি রইল, হ্যাড ভার্বের V3। হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, যদি তুমি আমাকে, ও শিট, এই জায়গায় তো আমি দেখা যায় অ্যান্সার দিয়ে দিলাম ভুলে। হ্যাঁ, আচ্ছা, যদি তুমি আমাকে রিকোয়েস্ট করতে, হ্যাঁ, তাহলে আচ্ছা এটি অ্যান্সার যেহেতু দেওয়া রয়েছে, এটি অ্যান্সার দেখেই ফেলেছো তোমরা, এটি দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাড ইউ রিকোয়েস্টেড মি
যদি তুমি আমাকে রিকোয়েস্টেড করতে তাহলে কি করতো, আমি আমি এখানে উড হ্যাভ দাও, আই উড হ্যাভ একটি ভার্বের পিপি দাও, আই উড হ্যাভ টেকেন ইউ উইথ মি, আমি আমার সাথে তোমাকে নিয়ে যেতাম, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ মোহাম্মদ জাকির হোসেন ফর ইউ অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, তোমরা এটি করে দেখাও, আই ওয়াজ নট হাংরি অ্যাট অল, আমি একদমই ক্ষুধার্ত ছিলাম না। এখানে দেখো ইফ রয়েছে, এগুলো কিন্তু এইচএসসির বোর্ড কোশ্চেন। ইফ, এখানে কি রয়েছে, হ্যাড রয়েছে। এটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটি একটু ব্যতিক্রম হলেও কোনো সমস্যাই নেই, আমাদের নিয়মের বাইরে একটিও পরীক্ষায় আসবে না এবং আসাটা ইম্পসিবল। হ্যাঁ, কারণ আমি ওইভাবেই সব কিছু সাজিয়েছি, একটু খেয়াল করো। দেখো, তোমাদের আমি বলেছিলাম যে এই যে দেখো হ্যাড কি, তোমাদের একটু হ্যাড সম্পর্কে বলি। যখন একটি ভার্বের পাস্ট পারফেক্ট হয় তখন কিন্তু হ্যাডটি তোমাদের দিতেই হবে, হ্যাড না দিলে কিন্তু পাস্ট পারফেক্টটি হচ্ছে না, রাইট? হেডের পরে কি করতে হয়, ভার্বের পিপি দিতে হয়। এখন ভার্বের পিপি কারা কারা, দেখো এখানে ডান ও ভার্বের পিপি, বিন ও পিপি, হেড ও পিপি। কীভাবে হ্যাড পিপি, দেখো এই যে হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্টে হচ্ছে হ্যাভ হ্যাজ, এর পাস্ট হচ্ছে হ্যাড এবং এর পাস্ট পার্টিসিপল হ্যাড। এর মানে দুইটি হ্যাড কিন্তু পাশাপাশি যদি বসে তাহলে তোমাকে বুঝতে হবে এটি পাস্ট পারফেক্ট। আবার দেখো বি থেকে এসেছে, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট এবং বি হচ্ছে বেস ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম আর বিনটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই হ্যাডের সাথে ভার্বের পিপি হিসাবে হ্যাডও হতে পারে, বিনও হতে পারে বা অন্য কিছু হতে পারে। সো আশা করি যদি এটা বুঝে থাকো। সো তোমরা এইখানে লক্ষ্য করো, এখানে কি এসেছে বোর্ডে প্রশ্নটি এসেছে ইফ আই হ্যাড, হ্যাডের পর ওরা কি করেছে, হ্যাডের পর ওরা এই বিন শব্দটি যুক্ত করেছে। এর মানে আমি বুঝতে পারতেছি এই হ্যাডটি সূত্রের হ্যাড এবং বিনটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি হাংরি হতাম, এটি হচ্ছে ভার্বের কি হবে, পাস্ট পারফেক্ট, কারণ বিনটি এসেছে অ্যামিজার ওয়াজ ওয়ার থেকে এসেছে বিন। হ্যাঁ, তাহলে এটি কি হবে, এটি তোমাদের এখন তোমাদের উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ লিখে ভার্বের পিপি করতে হবে। টেকেন মাই ডিনার, হ্যাঁ আই উড হ্যাভ টেকেন মাই ডিনার, রাইট? তোমরা বুঝতে পেরেছো। ইটেন, ও এটাও কি তোমরা দেখে ফেলেছো নাকি? না না দেখোনি, ফাইন। দেখো এখানে কি লিখেছি, আই উড হ্যাভটি লিখে তারপর যেটি করেছি অর্ডার ডেট, আমি উড হ্যাভ অর্ডার ডেট এ মিল ফর ইউ, আমি তোমার জন্য যদি আই উড হ্যাভ অর্ডার ডেট এ মিল ফর মি, আমি আমার জন্য অবশ্যই একটি খাবার অর্ডার করতাম। আশা করি তোমরা এই যে এই হ্যাডের পরে কেন বিন এসেছে এবং এই বিনটি কীভাবে ভার্বের পিপি হলো তোমরা বিষয়টি একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তারপর আরেকটি দেখো, এইচএসসিতে যে প্রশ্ন এসেছে, হি ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব, সে এই জবটি পাওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে, বাট কুডন্ট গেট ইট, কিন্তু সেটি পায়নি। এখানে কিন্তু ওরা হ্যাড প্রথমে দিয়েছে, হ্যাড হি গট দ্য জব, না এটা না, আমি 4 নম্বরটি দেখাই, ওটি আমার না দেখালেও হবে। এটি দেখো, এটি একটু ব্যতিক্রম, হোয়াট এ লাভলি ভিউ দ্যাট ওয়াজ, ও বলতেছে ও দেখো না কত সুন্দর একটা ভিউ। সো ইফ, এখানে কি রয়েছে, ইফ রয়েছে, ইফের পরে হ্যাড হলো, ফাইন। এখানে পরে কি রয়েছে, হ্যাড রয়েছে, আবারও হ্যাড। আমি তোমাদের বলেছিলাম হ্যাডের পর, হ্যাড হচ্ছে সূত্রের হ্যাড, হ্যাডের পর যদি আরেকটি হ্যাড থাকে এই হ্যাডটি হচ্ছে ভার্বের পিপি। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটি ক্যামেরা থাকতো তাহলে কি করতে হবে, এখানে তোমাদের উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে ভার্বের পিপি করতে হবে। আশা করি তোমরা এই যে হ্যাড এবং হ্যাডের পরে বিনের যেই এক ডিফারেন্স, মানে একটি পার্থক্য এবং একটি বৈশিষ্ট্য তোমরা এই ক্লাসটির মাধ্যমে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমরা না বুঝলে তোমরা পরবর্তীতে রিপিট করে আবারও দেখে নিবে এবং না বুঝলে আমাকে তোমরা নক করতে পারো। তাছাড়া আমি তোমাদেরকে এটা দরকার হয় আপলোড দিয়ে দিব, তোমরা যাতে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারো। আই উড হ্যাভ টেকেন দ্য পিকচার্স, ফাইন, সুন্দর লিখেছ তাসমিয়া, ফাইন, সুন্দর। হোয়াট লাভলি ভিউ দ্যাট ওয়াজ, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটি ক্যামেরা থাকতো, সুন্দর হয়েছে। তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট করে করে নিজে প্র্যাকটিস করতে থাকো। এগুলো কিন্তু সব বোর্ডের এক্সাম্পল, এইচএসসির। হ্যাঁ, তোমাদের এগুলো জানতে হবে, করতে হবে। আই উড হ্যাভ ক্যাপচার্ড দ্য সিনারি, সুন্দর লিখেছে। দেখো এটি অ্যান্সারটি কী হবে বলে দেই, আই উড হ্যাভ টেকেন দ্য পিকচার, এখানে আই উড হ্যাভ, এইখানে টেকেন লিখেছি, টেক টু টেকেন, তারপর ক্যাপচার্ড লিখেছি, সুন্দর, ক্যাপচার্ড শব্দটিও ফাইন, টেকেন,
তোমরা যেভাবেই লেখো না, নো প্রবলেম। তোমরা আশা করি আমি চেষ্টা করেছি। আচ্ছা ভাই যাই, আচ্ছা তো আবাইদুর রহমান, তোমরা নিজেরা কথা না বলে চেষ্টা করো কিছু শেখার। হ্যাঁ, টেকেন ফটোগ্রাফি, ফাইন। ফাতেমা অঞ্জরা রাইট, শুড হ্যাভ টেকেন সাম পিকচার, ওকে। সো আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যত রকম ডাইভার্সিফাইড এক্সাম্পল রয়েছে, এবং এর বাইরে কিন্তু তোমরাই যখন বিভিন্ন কলেজ করবে, বোর্ড করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এর বাইরে কি আসলেই রয়েছে নাকি নাই। তখন তোমরা নিজেরাই বুঝবে যে তোমাদের পড়াটা কত অ্যাঙ্গেল থেকে কমপ্লিট হয়েছে। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পেরে থাকো, এই যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে এই দেখতে পাচ্ছ এখানে কন্ডিশনাল সেন্টেন্সের একটি কুইজ দেওয়া রয়েছে, এগুলো এসেছিল। তাহলে তোমরা দ্রুত এটি করে দেখাও। তারপর আমরা চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত, এই যে তোমাদের বলেছিলাম, এই তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাদের সায়েন্স ফ্যাকাল্টি যারা রয়েছে, যারা কমার্স আর্টস ফ্যাকাল্টি রয়েছে, এবং যারা বিজনেস ফ্যাকাল্টি রয়েছে, তাদের যে এই যে ভর্তি পরীক্ষা হয়, কোন কোন মার্কসের প্রশ্নগুলো হয়, কত মার্কস আসে, তোমাদের রিটেনে কত আসে, এমসিকিউ কত আসে, এসএসসি এইচএসসিতে কত মার্কস থাকবে, এগুলো সব বিস্তারিত তোমাদের জানিয়ে দিব। তোমাদের একদম খুব উপকার হবে আশা করি। এখন তোমরা এটি করে দেখাও, দ্রুত অ্যান্সার দাও। ইট উড বি প্লেজেন্ট, এটা কি হবে? প্লেজেন্ট হতো মানে আনন্দদায়ক হতো। ইফ উই ড্যাশ হোয়ার টু গো, হ্যাঁ, ইফ উই ড্যাশ হোয়ার টু গো, রাইট। সাবধান, ভুল যাতে না হয়। হ্যাঁ, ও আচ্ছা, তোমরা, আমি একটু অবাক হলাম, তোমরা সবাই ডি অ্যান্সার করেছো। এটা আমার কাছে এখন মনে হচ্ছে এই সারা রাত ধরে কী করলে, ওই যে সাপ মেরে সকালে উঠে থেকে দৌড়ি। হ্যাঁ, ও শিট। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? বিদ্যুৎ চলে গিয়েছিল, আবার সৌভাগ্যক্রমে বিদ্যুৎ চলে এসেছে। যদি ওয়াইফাইটি এখন কানেকশনটি আবার চলে আসে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমরা স্পষ্টভাবে আমরা এটি করতে পারবো। ওয়াইফাইয়ের জন্য একটু অপেক্ষায় রয়েছি। ওয়াইফাইটি কানেকশনটি এখন আমি মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? লেখা কি স্পষ্ট হচ্ছে? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। যদি লেখা স্পষ্ট হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ইয়েস, লেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমাকে কেউ একজন ইয়েস লিখে কমেন্ট করো যদি লেখাটি দেখা যায়, আমার কথা শোনা যায়। কারণ বিদ্যুৎ চলে গিয়েছে, সৌভাগ্যক্রমে আবার বিদ্যুৎ চলে এসেছে। কারণ আজকে বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির জিনিস তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তোবা আমাদের ভাগ্য ভালো, বিদ্যুৎ চলে এসেছে। এখন কি দেখতে পাচ্ছ? এখন কি দেখতে পাচ্ছ? এখন ওয়াইফাই চলে এসেছে। আশা করি এখন তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা এখন দেখতে পারবে। এখনই তোমরা দেখতে পারবে, কারণ যেহেতু ওয়াইফাই চলে এসেছে, ওয়াইফাই স্পষ্ট। সার ক্লিয়ার না, ওকে, ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। যেহেতু ওয়াইফাই চলে এসেছে তোমরা অবশ্যই দেখতে পারবে, কারণ ওয়াইফাই তো চলে এসেছে, সমস্যা হবে না। হয়তো বা একটু কিছুক্ষণের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু ওয়াইফাই চলে এসেছে। বাট সাউন্ড ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু ওয়াইফাই চলে এসেছে। তোমরা দেখতে পারবে আশা করি। তোমরা ক্লিয়ার হলেই আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দাও। ক্লিয়ার নাও, রাইট, ফাইন, আলহামদুলিল্লাহ, ইটস ক্লিয়ার। থ্যাংক ইউ আরিয়া সেতু, রাইট। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, সময় বেশি নাই। তোমরা ওই সারা রাত যেটা হলো, সারা রাত ধরে সাপ মারলাম, সকালে উঠে দেখি কি দৌড়ি, ঠিক আছে।
এইবার ক্লিয়ার, মানে এমন হইলো তোমাদের যেটা বলছিলাম আমি, যে যদি উড থাকে এক পাশে, যদি উড থাকে, হ্যাঁ, যদি মানে এই যে যেটা ফিউচারের V2 বলা হয়, অন্য পাশে কি হবে, ভার্বের V2 হবে, এখানে হবে নিউ। তোমরা সবাই কি করেছো, এই জায়গায় দিয়েছো হ্যাড নোন, এখানে হ্যাড হয়েছে থার্ড কন্ডিশনাল, এবং হ্যাড থাকবে ভার্বের পিপি থাকবে, আর এই জন্যে উড হ্যাভ থাকবে ভার্বের পিপি থাকবে। হ্যাঁ, আর তোমরা কি করলে, ভুলে সবাই হ্যাড নোন দিলে, এটা কি হবে, নিউ হবে। এটা ছিল সেকেন্ড কন্ডিশন, আমি জাস্ট 2 লিখে দিই, সেকেন্ড কন্ডিশন এটা। হ্যাঁ, এটা কি হবে, উড থাকলে শুধু নিউ হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এটিতে চলে যাও। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। সে অ্যারেস্টেড হয়ে যাবে যদি কিনা, এখানে ইফ রয়েছে দেখতে পাচ্ছ, ইফ যদি হি হ্যাড ট্রাইড, এখানে দেখো এখানে কি রয়েছে, ইফের পরে হ্যাড রয়েছে এবং তারপর কি রয়েছে, ভার্বের পিপি রয়েছে, তাহলে এইখানে অ্যারেস্টেড রয়েছে, এখানে কি হবে বাকিটা, রাইট। তোমরা অনেকেই অ্যান্সার করেছো বি নাম্বার রাইট অ্যান্সার। দেখো হি অ্যারেস্টেড, যদি সে অ্যারেস্টেড হতো, এখানে হ্যাড রয়েছে আর ট্রাইড রয়েছে। আমরা জানি হ্যাড আর ভার্বের পিপি থাকলে অন্য পাশে কি হবে, উড হ্যাভ কুড হ্যাভ হবে। তো প্রথমে লিখলাম উড হ্যাভ কুড হ্যাভ, তাহলে তোমরা বলতে পারো স্যার আমরা উড হ্যাভ কুড হ্যাভ লিখেছি, এখানে তো অ্যারেস্টেড রয়েছে, অ্যারেস্টেড যদি থাকে তাহলে আবার এখানে বিন কই থেকে আসলো, তাই না? আসলে এটি কিন্তু একটু অ্যাডমিশন লেভেলের কোয়েশ্চেন, এটি একটু অ্যাডভান্স লেভেলের। ওরা এটাকে কি করেছে, ওরা এটাকে প্যাসিভ করেছে। প্যাসিভ, এখন সে যে অ্যারেস্টেড হবে, তোমাকে যে আমি ধরে নিয়ে যাব, আমি যে পুলিশ, এই যে তোমাদের হাতসার যে পুলিশ হয়েছে, ও যে তোমাকে ধরবে, তুমি তো আর একা একা ধরা দিবে না জেলখানা গিয়ে, তাই না? তোমাকে আমাদের কি করতে হবে, ধরতে হবে। এই জন্য এখানে বিন দিয়ে আমি প্যাসিভ করেছি। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, সে অ্যারেস্টেড হয়ে যেত, তোমাকে আমি ধরে নিয়ে যেতাম যদি তুমি পালানোর চেষ্টা করতে আমাদের দেশ থেকে। এখানে বিনটা দিয়ে প্যাসিভ করা হয়েছে। সো ইউনিভার্সিটি লেভেলটা আসলে এক স্টেপ অ্যাহেড, সবসময় উপরে। সো এই জন্য আমি চেষ্টা করলাম তোমাদের সাথে সাথে এটা দিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর সঠিক ব্যাখ্যাটি পেয়েছো। এটা কি হবে, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। একজনের উচিত, কি উচিত, একজনের উচিত কেয়ারফুল হওয়া অ্যাবাউট ড্যাশ ডিউটি। এটা কার ডিউটি সম্পর্কে কেয়ারফুল হওয়া উচিত? দ্রুত করে দাও, আর 2টি প্রশ্ন করব, তারপর আমরা চলে যাব অ্যাডমিশন হ্যাক্স সম্পর্কে জানতে। অ্যাডমিশন সম্পর্কে ইনফরমেশন জানবো আমরা আজকের ক্লাসটি। আমরা যেটা বলছিলাম এটি কি হবে, নাম্বার 3, 3 দিয়ে অ্যান্সার করো। 3 দিয়ে লিখেছে, সি লিখেছে রিপন আহমেদ, রিপো লিখেছে সি। তোমরা শুধু আচ্ছা ABC লেখো, তাহলেই হবে, সংক্ষেপে লিখতে পারলে। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, একজনের উচিত কেয়ারফুল। হ্যাঁ, আবিদুর রহমান লিখেছে এ, ওফ, ওকে ফাইন। ঈশিতা ইস্যু লিখেছে এ। হ্যাঁ, তোমরা যারা এ লিখেছো তাদের অ্যান্সারটি সঠিক। এখানে মনে রাখবে, যদি ওয়ান থাকে, ওয়ান যখন ব্যক্তি হিসাবে বুঝায়, এটা তোমরা 9, 10 ট্যাগ কোশ্চেনে পড়ে থাকার কথা, যখন ওয়ান ব্যক্তি হিসাবে বুঝায় তখন কিন্তু ওয়ানকে ওয়ানই, মানে ব্যক্তি হিসাবে ওয়ানই বোঝানো হয়। হ্যাঁ, আর ওয়ান যদি বস্তু হিসাবে বুঝায়, ওয়ান লাই বিগেটস থাউজেন্ডস লাইস, এক মিথ্যা হাজার হাজার মিথ্যার জন্ম দেয়। ওই ক্ষেত্রে ওয়ানটিকে ইট দিয়ে রেফার করবে, কিন্তু ওয়ান শুড, একজন মানুষের উচিত, ওই ক্ষেত্রে ওয়ানটি হবে। হ্যাঁ, একজনের ডিউটি পজিটিভ ওয়ান হবে। আর এটি করো, এটি লাস্ট ওয়ান, আই উইশ আই ড্যাশ এ মিলিয়নিয়ার। এখানে উইশ রয়েছে, সেকেন্ড কন্ডিশনাল। আই উইশ, আমি ইচ্ছা পোষণ করতাম, ইস আমি যদি ড্যাশ মিলিয়নিয়ার হতাম। তোমাদের কি সবার এই ধরনের ইচ্ছা আছে, এই যে মিলিয়নিয়ার হওয়ার ইচ্ছাটি? আই উইশ আই ড্যাশ এ মিলিয়নিয়ার। হ্যাঁ, আই উইশ আই ড্যাশ এ মিলিয়নিয়ার, লাস্ট ওয়ান। আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। আচ্ছা, আই উড বি এ মিলিয়নিয়ার, রাশেদুল ফেরদৌস বলেছে। আই উইশ, রিপন লিখেছে ডি। হ্যাঁ, তোমাদেরকে রাশেদ তুমি কেন এটি ভুল করলে, আমি বলেছিলাম যদি উড থাকে তো এখানে তোমরা জাস্ট ভার্বের একটি পাস্ট ফর্ম দিয়ে দিবে। হ্যাঁ, এখানে আই উড বিটা দরকার নেই, উড বি এ মিলিয়নিয়ার, আমি হতাম। আই ওয়ার এ মিলিয়নিয়ারটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আই এর পরে কী হয়, ওয়ার হয়। আই ওয়ার এ মিলিয়নিয়ার, আমি যদি মিলিয়নিয়ার হতাম।
আই উইশ আই ওয়্যার মিলিয়নিয়ার, এটা ওয়্যারটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আই উইশ, কারণ আমি বলেছিলাম উইশটি সেকেন্ড কন্ডিশনারের মধ্যে পড়বে। হ্যাঁ, দুইটাই হয়। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে হবে। ওই যে কে বললো যে ইশরাত, আসলে ইশরাত এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি বেছে নিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হচ্ছে যে কোনো সিচুয়েশনে এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়্যারটি ওরা চুজ করে নিয়েছে, তোমরা ওয়্যারটি দাও তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তাও ঠিক বলছো, এখানে তো উড বি, যেহেতু আয়ের পরে উড হয়, উডটাও তো হচ্ছে, কিন্তু ঠিক আছে ফাইন, হ্যাঁ উডটিও হচ্ছে এখানে, কারণ উড তো এখানে সেকেন্ড কন্ডিশনালে উড হিসাবে ব্যবহৃত হলো, তাই না? হ্যাঁ রাইট, আই উইশ আই উড বি এ মিলিয়নিয়ার। ওকে, সো আশা করি বিষয়গুলো বুঝেছো। এখন আমরা চলে যাব আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি, যেটি বলেছিলাম প্রত্যাশিত একটি বিষয়, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, এটি তোমাদের সারা জীবনে কাজে লাগবে এটি। কারণ ব্যাপারটি হচ্ছে স্বপ্ন, এই যে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটি স্বপ্ন দেখো, আমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, এটা কিন্তু সেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার বিষয় নয়, এটি অনেক সিরিয়াস বিষয়। এটি তোমাদেরকে মানে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে এবং স্বজ্ঞানে স্বপ্ন দেখতে হবে। এবং যেহেতু তোমরা কলেজে পড়ো, এটি সব কলেজ স্টুডেন্টদের জন্যই এটি জানা উচিত। কারণ তুমি যদি যেতে চাও সাভার, হ্যাঁ, এখন তুমি কি করলে, দেখা গেলো তুমি ওই ঢুলিবিটা ওই পার হয়ে ওই মানিকগঞ্জের দিকে রওনা করলে, তাহলে কিন্তু তুমি কখনো সাভারে আর পৌঁছতে পারবে না, তাই না? তোমাদের জানতে হবে সাভার কোন দিকে যেতে হয়, ওখানে যেতে হলে কি করা লাগে এবং কিভাবে যেতে হয়, কোন ওয়েতে, ওটা জানতে হবে। সো চলো আমরা জেনে নিই আমাদের কি কি করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি এখানে মার্ক ডিস্ট্রিবিউশন 2019-20 সালে যেটি চার্ট মানে ইনস্ট্রাকশন ছিল ওটা অনুযায়ী, আগেই বলে রাখি এগুলো কিন্তু চেঞ্জ হয়, বিকজ 19 সালের আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষা তেমন একটি হয়নি, বাট রিসেন্টলি রিটেন পরীক্ষা শুরু হয়ে গেছে, এটি চেঞ্জ হতেই পারে। সো দেখো তোমাদের যেটি হয়, এখানে কয়েকটি ইউনিট রয়েছে। এ ইউনিট হচ্ছে সায়েন্সের, বি ইউনিট হচ্ছে মানবিক সেকশন যারা আর্টস পড়ে, আর যারা সি ইউনিট হয়েছে বিজনেস ফ্যাকাল্টি কমার্সের। এখানে এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর টোটাল 80 মার্ক হবে। তোমরা যারা এই এসএসসিতে খারাপ করেছো, তোমরা এইচএসসিতে চেষ্টা করো ভালো করে পড়ার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য, তাহলে কিন্তু তোমরা এখানে বড় একটি মার্ক এই 80 মার্কের সাথে যোগ হয়ে যাবে। তারপর এমসিকিউ, তারপর আর বাকি মার্কস থাকবে 120। এই টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। এর মধ্যে বাকি 120 মার্কের মধ্যে এমসিকিউ নৈবিত্তিক হবে 75 মার্কের এবং লিখিত পরীক্ষা হবে 45 মার্ক। তো তোমরা বুঝতেই পারতেছো এই এসএসসি এইচএসসি রেজাল্টটা কেন ইম্পর্টেন্ট। এই জন্য আমি বেশি গুরুত্ব দিই যে এসএসসি এইচএসসিতে ভালো করে পড়াশোনা যাতে করো, প্রতিষ্ঠানে সুনাম অর্জন করো, তোমরাও ভালো কিছু করো। দেখো এই ইউনিট সায়েন্স ফ্যাকাল্টি রিকোয়ার্ড টোটাল জিপিএ অ্যাটলিস্ট জিপিএ 3.5, যারা সায়েন্সে রয়েছে তাদের কমপক্ষে 3.5 পেতে হবে এসএসসিতে, এবং এইচএসসিতেও পেতে হবে 3.5, এবং এইচএসসিতে 3.5-এর নিচে পেলে হবে না, কলেজেও 3.5-এর নিচে পেলে তুমি পরীক্ষায় দিতে পারবে না। কিন্তু দুইটি মিলিয়ে আবার টোটাল জিপিএ 4 মানে 8 থাকতে হবে। বুঝতে পেরেছো? মানে একটা যদি তুমি 4.5 পাও, আর একটা 3.5 পেলেও হবে, তুমি পরীক্ষা দিতে পারবে। তারপর ওইখানে ভর্তি পরীক্ষায় তোমার টোটাল 4টি সাবজেক্ট আসবে, টোটাল 6টি সাবজেক্ট থাকবে, 6টি বিষয় থেকে প্রশ্ন হবে। এর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 4টি বিষয়। হ্যাঁ, এগুলো সায়েন্সের জন্য। দেখো এখানে ফিজিক্স থাকবে, ফিজিক্সে নৈবিত্তিক থাকবে 15টি প্রশ্ন, 1.25 মার্কস, টোটাল এত মার্কস। আর রিটেনের জন্য থাকবে 11.25 মার্কস। হ্যাঁ, তো ফিজিক্স তোমাকে দিতেই হবে, এটি মাস্ট। তারপর কেমিস্ট্রি তোমাকে দিতেই হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য মাস্ট। আর হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এগুলো হচ্ছে দেখো কন্ডিশনাল। সাপোজ তোমার যদি হায়ার ম্যাথ 4th সাবজেক্ট থাকে, হ্যাঁ, তুমি চাইলে 4th সাবজেক্টের আর বায়োলজি যদি মেইন থাকে, তুমি মনে করো বায়োলজি তোমাকে দিতেই হবে, আর হায়ার ম্যাথের বদলে তুমি বাংলা অথবা ইংরেজি থেকে যে কোনো একটি দিতে পারো, দিয়ে টোটাল 4টি পূরণ করবে। আবার যদি তোমার হায়ার ম্যাথ নাই, তোমার বায়োলজি হচ্ছে 4th সাবজেক্ট, ওই ক্ষেত্রে তুমি হায়ার ম্যাথটি দাও আর বাংলা ইংলিশ থেকে যে কোনো একটি দাও। আর কারো যদি হায়ার ম্যাথ না থাকে, সে কম্পিউটার নেয়, বায়োলজি থাকে 4th সাবজেক্ট, একমাত্র ওই ক্ষেত্রে সে এই দুটি দিয়ে তোমাকে 4টি পূরণ করতে হবে। এটি ঠিক এই লিখিত পরীক্ষা একই সেম রকম। তারপর এখন আমরা চলে যাই যারা তোমার আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট, যারা তোমাদের এগুলো আমি তোমাদেরকে আপলোড করে দিব, তোমরা মনে রাখবে এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রয়েছো, তোমরা সবার সাথে এগুলো শেয়ার করো। তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ডরা বেনিফিটেড হোক, তারা কিছু জানো, এটা তোমাদের সবার শেয়ার করা উচিত। আমি পিকচার আকারে দিয়ে দিব, তোমরা এটা রেখে দিতে পারো, তোমাদের ফ্রেন্ডের সাথে মেসেজে শেয়ার করতে পারো। এখন আমরা চলে যাই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট আর্টস ফ্যাকাল্টি। আমাদের অনেক আর্টসের স্টুডেন্টস রয়েছে। দেখো
এখানেও ঠিক সেম 80 মার্ক এসএসসি এইচএসসি। সো ভালো করে কলেজে পড়াশোনা করো যাতে এখানে 80 মার্কের ভিতর তুমি ভালো কিছু মার্ক পেতে পারো। তুমি যদি গোল্ডেন পাও দুটিতেই তাহলে কিন্তু তুমি 80 মার্ক পেয়ে যাবে। তুমি অটোমেটিক 200 মার্কের মধ্যে একটু কি অ্যাডভান্স রয়ে গেলে, হ্যাঁ তুমি অ্যাহেড থাকলে। তারপর নৈবিত্তিক 75, রিটেন 45। দেখো এখানে তোমাকে অ্যাটলিস্ট 3 মানে এসএসসি পরীক্ষায় 3 পেতে হবে এবং এইচএসসিতে পাওয়া লাগবে কত, ঠিক 3 পাওয়া লাগবে। 3 এর নিচে পেলে তুমি পরীক্ষায় দিতে পারবে না ঢাকা ভার্সিটিতে। আর দুইটি মিলিয়ে টোটাল পাওয়া লাগবে কত, 7.00। তোমাকে 7 পয়েন্ট কিন্তু পেতে হবে, এছাড়া তুমি পরীক্ষা দেওয়ার তোমার যোগ্যতা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপর পরীক্ষায় প্রশ্ন আসবে 3টি বিষয় থেকে, বাংলা, ইংরেজি আর জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। এখন দেখো বাংলায় আসবে টোটাল 16টি প্রশ্ন, 1.25 মার্ক। এখানে কি থাকবে, 20 মার্ক। ইংরেজিতেও ঠিক। আর জেনারেল নলেজে আসবে 28টি প্রশ্ন, 28, এখানে 35 মার্ক। আর লিখিত পরীক্ষা হবে তোমার 25 মার্ক আসবে বাংলা থেকে, আর ইংরেজিতে আসবে 20 মার্ক। এই 25 মার্ক আসবে সারাংশ, ভাব সম্প্রসারণ, গ্রামার, গ্রামার, বাংলা ফার্স্ট পেপার, কবিতা সাহিত্য সেকেন্ড পেপার, সব কিছু মিলিয়ে। আর ইংলিশে যেটি আসবে, ইংরেজিতে ট্রান্সলেশন আসবে, ইংরেজিতে দেখা যায় একটু ফ্রি হ্যান্ড রাইটিং আসলো, ট্রান্সলেশন, বিভিন্ন গ্রামার ট্রামার সব কিছু মিলিয়েই কিন্তু এই 20 মার্ক থেকে আসবে। সো দেখো একটা মজার বিষয়, তোমরা যদি 0.25, তোমরা একটু অদ্ভুত ব্যাপার, তুমি যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি যদি কোনো ভুল অ্যান্সার করো, এর জন্য তোমাকে 0.25 ওরা মার্ক কেটে দিবে। মানে যদি এমন হয় তুমি পরীক্ষায় গিয়ে তুমি একটি প্রশ্ন দিলে, অ্যান্সার করে আসলে, একটি প্রশ্ন তোমার ভুল হয়েছে, ওই ক্ষেত্রে 0.25 মার্ক তোমাকে দিয়ে আসতে হবে। একটু মজা করে বললাম, তুমি মাইনাস মার্কিংয়ে পড়ে যাবে। সো খুব সাবধান। আর এই যে জেনারেল নলেজটি, বলতে পারো স্যার কোথা থেকে জেনারেল নলেজ আসবে, আমরা কিভাবে এগুলো শিখব? ওই ক্ষেত্রে দেখো যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশের বিষয় বিভিন্ন নিউজ এবং আন্তর্জাতিক বিভিন্ন নিউজ, এগুলো আসবে। পাশাপাশি তোমাদের এসএসসি এবং এইচএসসি উভয় পর্যায়ের, এই যে তোমরা পৌরনীতি ও সুশাসন পড়ো, তোমাদের স্যার পড়ায়, সমাজবিজ্ঞান পড়ো, তোমাদের স্যার রয়েছে, অর্থনীতি পড়ো তোমরা, তারপর ইতিহাস পড়ো, তোমরা যে যুক্তিবিদ্যা পড়ো, ভূগোল রয়েছে, এই যে তোমাদের তথ্য প্রযুক্তি আইসিটি রয়েছে, এই সমস্ত বিষয় থেকেই কিন্তু এই জেনারেল নলেজ আসবে। সো আমি তোমাদের ভার্সিটির কোশ্চেন দেখাই, হয়তো বা মনে হতে পারে স্যার ভার্সিটি তো অনেক দেরিতে আসবে, তাই না? সো আমাদের আসলে কি দরকার, আপনি কেন দেখান? আসলে দেখাচ্ছি এই জন্যে, তোমরা যদি এখন থেকে সেগুলো জানো, তোমরা এইচএসসি লেভেলে খুব বেশি ভালো করে পড়বে, এতে করে তোমরা এইচএসসিতেও ভালো করবে, প্লাস তোমাদের অ্যাডমিশন টেস্টেও তোমরা ভালো করবে, তোমরা দুই জায়গাতেই সফল হবে। সো এগুলো তোমাদের জানা অবশ্যই অবশ্যই উচিত, কারণ আমিও আমার কলেজ লাইফে জেনেছিলাম, অনেক কিছু জেনেছি, ওই জন্যই তোমাদের জাস্ট শেয়ার করতেছি। কারণ প্রপার গাইডলাইনটি আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ একজন কোচের প্রয়োজন। সো দেখো এবার চলে যাই ঢাকা ইউনিভার্সিটি, যারা সি ইউনিট বিজনেস ফ্যাকাল্টি রয়েছে তাদের জন্যে। ওদের প্রশ্নটি খুব বিচিত্র আসে, যথেষ্ট অন্য ধরনের প্রশ্ন, ঠিক সেম এসএসসি এইচএসসি জিপিএম টোটাল 80 মার্ক, এখানে 75, 45, 200 মার্কের উপর। দেখো বিজনেস ফ্যাকাল্টি তোমাকে কমপক্ষে এসএসসিতে 3.5 পেতে হবে, আর কলেজেও 3.5 পেতে হবে, এবং টোটাল পাওয়া লাগবে 7.50। এছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না। এখানে একটি শর্ত রয়েছে, এই শর্ত হচ্ছে তোমাকে এইচএসসিতে তোমাদের অ্যাকাউন্টিং যে সাবজেক্টটি রয়েছে এইটাতে কমপক্ষে তোমাকে 3 পেতে হবে, যাকে বলা হয় বি গ্রেড। তো তোমরা আশা করি যারা কমার্সের বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমরা বুঝতে পারবে যে এই যে তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটি কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে এবং কতটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য। তোমরা যারা অ্যাকাউন্টিংয়ে এখনও মনোযোগ দিচ্ছ না, পড়াশোনা করতেছো না, তোমাদেরকে আমি বলবো অ্যাকাউন্টিংটি ভালো ভালো করে পড়ো। যেভাবে তোমাদের পড়লে অ্যাকাউন্টিং ভালো তোমরা পারো, ঠিক সেটাই করো। অ্যাকাউন্টিং তোমাদের হচ্ছে বস সাবজেক্ট। সো এটাকে তোমরা ভালো করে পড়ো, এছাড়া তুমি হয়তো বা পরীক্ষায় দিতে পারবে না। সো খুব সাবধান। তারপর তাদের যেটা হয়, তোমাদের 5টি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। বাংলায় আসবে 12টি প্রশ্ন, ইংরেজিতে আসবে 12টি, হিসাব বিজ্ঞানে আসবে 12টি, ব্যবসা নীতি ও প্রয়োগে আসবে 12টি, আর মার্কেটিং অথবা ফিনান্স এবং ব্যাংকিং থেকে আসবে 12টি। এই দুইটি থেকে তোমাদের একটিতে 12টি প্রশ্ন দিতে হবে। আর তোমাদের যে রিটেন এক্সাম, এইটি একটু ব্যতিক্রম। যেমন এখানে 45 মার্কের মধ্যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করো, অনুবাদ আসবে 5টি, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে 5 মার্ক। বাংলা 5টি লাইন দিবে, বলবে এগুলাকে ইংরেজিতে রূপান্তর করো। আবার বাংলা থেকে ইংরেজি, সো আমি ভুল করেছি, এটি হবে ইংরেজি থেকে বাংলা। হ্যাঁ, যেহেতু একবার আমি দিলাম যে বাংলা থেকে ইংরেজি, আর এটি হবে
ইংরেজি থেকে বাংলা। তো ইংরেজি থেকে বাংলা অনুবাদ ঠিক একইভাবে 5টি আসবে, 5 মার্ক। আর বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ, এই প্রশ্নটি হবে ইংরেজিতে, যেমন তোমাদের জিজ্ঞেস করবে A = L+O, অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি, এটি সম্পর্কে তোমরা বলো, এটি সংক্ষিপ্ত প্রকাশ কী বা ব্যাখ্যা করো। এগুলো আসবে 5টি, 5 মার্ক। আর প্রিসিজ রাইটিং, এটি হচ্ছে বিভিন্ন কবিতা বা বিভিন্ন মনে করো তোমাদের একটি গল্প বা মনে করো 5 থেকে 6টি লাইন তোমাদের দিয়ে দিল, এটি থেকে তোমাদের সামারি করতে হবে সংক্ষেপে, তোমরা কি বুঝলে, মানে রিডিং হ্যাবিট উপর তোমাদের সেন্টেন্স মেকিং ওরা ক্যাপাবিলিটি দেখবে, 5 মার্ক। তারপর সংক্ষিপ্ত রচনা, বাংলায় সংক্ষিপ্ত রচনা আসবে, একটি আসবে, 5 মার্ক। আর এই যে 5টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এই যে 5টি বিষয় রয়েছে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, আর মার্কেটিং অথবা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এই 5টি বিষয় থেকে প্রত্যেকটি বিষয় থেকে 4 মার্কস করে তোমাদের প্রশ্ন আসবে, 4 × 5 = 20 মার্কস। এই 20 মার্কস তোমাদের প্রশ্ন আসবে। তো আমি আবারও বলে দিই আরেকবার, লাস্টবার, দেখতে পাচ্ছ যারা সায়েন্সের তাদের এইভাবে আসবে, তোমাদের আমি দিয়ে দিব এগুলো সব, যারা আর্টসের রয়েছে তাদেরও এগুলো আসবে, আর যারা কমার্সের রয়েছে তাদের এগুলো আসবে। হ্যাঁ, সো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের এই ক্লাসটা কতটুকু তোমরা বেনিফিটেড হয়েছ। আসলে তোমাদের এই বিষয়গুলো জানতে হবে, এগুলো প্রপার ওয়েতে তোমরা যদি না জানো, তোমাদের হয়তো অনেকে স্বপ্ন দেখো ভালো জায়গায়, এটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। সো এতে করে কি হবে, তোমরা একসময় হতাশ হয়ে যাবে, স্বপ্ন কিছুই হবে না, জাস্ট তোমরা স্বপ্ন দেখলে। সো এই যে বিষয়গুলো আমাদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, আমাদের সঠিক দিক নির্দেশনা আমাদের জানতে হবে আসলে আমরা কোথায় যেতে চাই। এটা বাস্তব লাইফ, রিয়েল লাইফটা খুব বিচিত্র হয়ে থাকে, খুব কম্পিটিশন থাকে। সো তোমাদের ওই রিয়েল লাইফের মতো করেই স্বপ্ন দেখতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে, সাপোজ যে আজকে যে আমরা শেয়ার করলাম কত সময় লাগলো, 10 মিনিট, রাইট? এই 10 মিনিট জানলে তো তোমাদের ঠিক এমন তো না যে অনেক সময় চলে গেল, তোমরা জেনে ফেললে আমি একটা ছবি আপলোড দিয়ে দিব, তোমরা যারা তোমাদের ফ্রেন্ড রয়েছে, স্পেশালি আফাজউদ্দিনের, যেহেতু তোমরা আফাজউদ্দিনের শিক্ষার্থী এবং আমরা আফাজউদ্দিনের শিক্ষক, আমরা চাবো যে অবশ্যই তোমরা এগুলো জানো। তোমরা আফাজউদ্দিনে তোমরা যদি জানতে পারো, তোমরা কলেজেও ভালো করে পড়াশোনা করবে, এতে করে হয়তোবা তোমাদের কলেজ লেভেলের রেজাল্টটা একটু ভালো হবে। হ্যাঁ, তারপর এছাড়া বাইরের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, হ্যাঁ, আরেকজন মানুষ জানলো। সো এই জিনিসগুলো তোমাদের নলেজে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে যে প্রতিষ্ঠান যখন তোমরা অনেকগুলো ভালো একটা ব্যাচ থেকে যখন অনেকগুলো স্টুডেন্ট তোমরা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পাবে, তখন কিন্তু আলটিমেটলি তোমরা যখন ভালো জায়গায় যাবে, তোমাদের যারা ছোটো ভাই, যারা জুনিয়র রয়েছে, যারা আবার আফাজউদ্দিনে আসবে, বা তোমাদের ফ্যামিলির যারা ভাই রয়েছে, বোন রয়েছে, তাদেরকে তোমরা প্রপার যে দিক নির্দেশনাটা তোমরা দিতে পারবে। এতে করে তোমাদের মানে কি হবে, তোমাদের ফ্যামিলি বলো, তোমাদের প্রতিষ্ঠান বলো, সবার কি উন্নতি হবে। হ্যাঁ, সো এটি অনেক ইম্পর্টেন্ট। আমাদের ইনফরমেশন ইজ অ্যাসেট। বর্তমানে আমাদের ইনফরমেশনটা কি, তথ্যটা অ্যাসেট। ইনফরমেশনকে লজিক্যাল ওয়েতে রূপান্তর করতে হবে। যেমন এখানে তোমরা ইনফরমেশনগুলো লজিক্যালভাবে জানলে, আশা করি তোমরা বেনিফিটেড হয়েছো। তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, ভালো থাকো। হ্যাঁ, সেই শুভকামনা রইল। সো আল্লাহ হাফেজ, গুড বাই।